ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে একটি মরুভূমিতে বেড়াতে গিয়েছেন। মরুভূমিটি নির্জন। হঠাৎ আপনার বন্ধু বলে উঠল সে যেন দূরে কারোর ছায়ামূর্তি দেখেছে। সেখানে গিয়ে দেখলেন পায়ের ছাপও রয়েছে, কিন্তু পায়ের ছাপটা কিছু দূর গিয়েই উধাও। তখন আপনি কি করবেন? ভয় পাবেন? নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম পূবে বালি পশ্চিমে বালি। গল্পটি নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের পরাশর সমগ্র থেকে। গল্প পাঠে দেবজ্যোতি, শুভ আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কোথায় মানুষজনে আর যানবাহনে গিজগিজ করা কলকাতা শহর, আর কোথায় ভারতের পূবে ও পশ্চিমে ধুধু করা নির্জন দুই তীরভূমি। বাইরের দিক থেকে কোনো মিলই নেই। এই দুই বিপরীত পরিবেশে পরাশরের সঙ্গে যেই দুটো অদ্ভুত ও গভীর রহস্যময় ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম, সে দুটোও এক জাতের নয়। তা সত্ত্বেও দুটো কাহিনী যেন পরস্পরের পরিপূরক। দূরে একটা বালিয়ারির পাশে একটা ছায়া যেন সরে গেল। ওটা কিসের ছায়া হতে পারে? দুটো বালির রাজ্য, কিন্তু এখানে কোনো সাপদ গোছের প্রাণী আছে বলে তো কখনো শোনা যায়নি। হয়তো মনের ভুল ভেবে আবার জোরে জোরে হাঁটতে শুরু করলাম। সবচেয়ে কাছের আশ্রয় মিলতে পারে জাখাউতে। শহর তো নয়ই, ঠিক গ্রামও বলা চলে না। কয়েক ঘর জেলে আর কিছু নুন তৈরির মজুর থাকে সেখানে। অন্তত মাইল 4 হাঁটতে হবে সেখানে পৌঁছতে। ভারতের পশ্চিম উপকূলে সূর্যাস্ত বোধহয় একটু দেরিতেই হয়, কলকাতার তুলনায় অন্তত ঘণ্টাখানেক বাদে। মনের মধ্যে সেই ধারণা ছিল বলেই একটু অসাবধান হয়ে পড়েছিলাম। খুব তাড়াতাড়ি হাঁটলেও মোটামুটি 40-45 মিনিট তো লাগবেই। এদিকে সূর্য পশ্চিমে সমুদ্র প্রায় ছুঁই ছুঁই করছে। অন্ধকারে প্রথমত দিক নির্দেশ করাটা এই বালুকা রাজ্যে একটু বেশিই মুশকিল। তাও পশ্চিমে সমুদ্রের নিশানাটা থাকায় হয়তো খুব একটা কঠিন হতো না, কিন্তু এই বিপদটা একটু ভাবিয়ে তুলল। ব্যাপারটা কি হতে পারে এই অনুমানটা করতে পারছিলাম বলেই দুর্ভাবনাটা এত বেশি। মনসুখলালজি একবার একটু সাবধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি একরকম হেসেই উড়িয়ে দিয়েছিলাম। মনসুখলালজি বলেছিলেন, এই অসীম নির্জনতায় থাকতে থাকতে আমাদের চোখের দৃষ্টির মতনও মনও ধারালো হয়ে উঠেছে। যাই হোক, যা শুনি তাই আপনাকে জানালাম, একটু সাবধান থাকবেন। মনসুখলালকে মুখে যাই বলে থাকি, একেবারে যে সাবধান হয়নি তা কিন্তু নয়, কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম কিছু একটা ঘটবে তা কিন্তু ভাবতে পারিনি। সামনে নাতি দূরে একটা বালির ঢিবির আড়ালে যেন একটা মূর্তি সরে গেল। তাকে মনের ভুল ভাববার কোনো উপায় নেই। হিংস্র সাপদ নয়, মানুষ। কালো আলখেল্লা গোছের পোশাক আর মাথায় ফেটিকোটের গোছের আবরণের প্রেত ছায়ের মতো দেখাচ্ছে তাকে। রক্তিমালোর ঝিলিকটা তারই হাতের লম্বা ছোড়াটা থেকে ঠিকরে আসছে। মূর্তিটা ওই একটা হলে কিন্তু খুব একটা বেশি উদ্বিগ্ন হতাম না, কিন্তু আমরা 3-3টে মূর্তি গুনে পেয়েছি। একটু একটু করে চারিধারের বের যেন তারা ছোট করে আনছে। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও কোনো লাভ নেই। সামনে যেতে হলে তাদের ভেদ করেই যেতে হবে, আর পেছনে ছোটা মানে তো অন্তত 50 মাইলের নিরুদ্দেশ যাত্রা। মূর্তিগুলোর মতলব এবার স্পষ্টতই বোঝা যাচ্ছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তারা আমাদের ঘিরে ফেলে আক্রমণ করবে। 3 জনের বিরুদ্ধে আমি একা। গায়ের জোর কি কৌশল কসরত দিয়ে একা এরকম 3 জন খুনেকে কাবু করার আশা করাটাই হলো বাতুলতা। একটা পিস্তল আমার কোমরে গোজা আছে, কিন্তু এখন আমার একমাত্র উপায় কোনো রকমে এই আততায়ীদের চোখে ধুলো দিয়ে কোথাও লুকিয়ে পড়া। কিন্তু চারিধারে শুধু ধুধু বালি আর কটা ছোটোখাটো বালিয়ারির ঢিবি। জঙ্গল তো দূরে থাক, তেমন ঝোপঝাড়ও কোথাও নেই। মানুষ তো ছাড় একটা কুকুর বা বিড়ালের মতো প্রাণীও লুকোতে পারে না। অন্ধকার নেমে আসার পর হয়তো দুশমনদের দৃষ্টি এড়াবার সুযোগ পাওয়া সম্ভব, কিন্তু তার আগেই তো ওরা আমাকে শেষ করার আয়োজন করছে। কিন্তু
কেন? সামনে এগিয়ে বেশি লাভ নেই বুঝে পায়ের গতিটা একটু মন্থর করে তাই আবার ভাবতে লাগলাম, এই মরুভূমির দেশে এমন কিছু নেই যার জন্য খুনে ডাকাতের দল এখানে গুপ্ত ঘাঁটি গেড়ে বসে থাকতে পারে। এখানকার একমাত্র সম্পদ তো নুন আর কিছু জিপসাম। সামনে বা পেছনের দিকে না তাকিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে ডাইনে দ্রুত হাঁটা শুরু করলাম। ডাইনে মানে পূব দিকে। সেদিকেও যে লুকোবার কোনো আশ্রয় মেলবার নয় তা কিন্তু আমি খুব ভালো করেই জানি। পেছনে বা দক্ষিণ দিকে যেমন, ডাইনে বা পূব দিকেও তেমন। প্রথমে ধুধু বালি রাজ্য, আর তারপর সেই বিখ্যাত রান অফ কচ্ছ। আমার এই নতুন চালে দুশ্মনেরা বিভ্রান্ত নিশ্চয়ই হবে। তাদের নিজেদের ফন্দি বেশ একটু ভেস্তে যাবে। হয়তো সেখানে কোনো না কোনো সাহায্যের ভরসা আমার কাছে আছে। কোনো রকমের সূর্যাস্তের একটু পরে পর্যন্ত তাদের এড়াতে পারলে অন্ধকারে আমি যে পালাবার বেশি সুযোগ পাবো এইটুকু বুঝতে আর দেরি হবে না। আমার যে খুব একটা ভুল হয়নি তা কিছুক্ষণ বাদেই টের পেলাম। তিনটে মূর্তিকে এতক্ষণ ছাড়াভাবে আলাদা জায়গাতেই দেখছিলাম। এবার কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম তারা এক জায়গায় জড়ো হয়েছে। আমার সম্বন্ধে কি করা যায় সেই নিয়ে পরামর্শ করার জন্যই বোধহয় তারা একসঙ্গে একত্র হয়েছে। আমার পেছনে পশ্চিমের সমুদ্ররেখা আর দেখা যাচ্ছে না, শুধু আকাশে রয়েছে একটা হালকা রেশ। কোনো রকমে আর ঘণ্টাখানে কাটাতে পারলেই এ যাত্রায় প্রাণে বেঁচে যাওয়ার একটু আশা করতে পারবো। সামনে মাইলখানিক দূরে অপেক্ষাকৃত উঁচু এক সারি বালির ঢিবি দেখা যাচ্ছে। এই ঢিবিগুলোর কাছে পৌঁছতে পারলেই দুশ্মনের চোখের আড়াল থেকে একটু সরবার সুযোগ পাওয়া যাবে। কথাটা মনে হওয়া মাত্রই সেদিকে প্রাণপণে ছুটতে শুরু করলাম। 1 মাইল একটানা ছোটার অভ্যেস কোনো কালেই ছিল না। মাঝপথেই হয়তো হাঁপিয়ে থেমে যেতে হবে। তারা কেউ পেশাদার দৌড়বাজ নিশ্চয়ই নয়। তারাই বা কতদূর দম রাখতে পারে সেটাই দেখা যাক। দৌড়তে একবার পেছনের দিকে তাকিয়ে দেখে বুঝলাম দুশ্মনেরা রীতিমতো হকচকিয়ে গিয়েছে। তাহলে এখনও কিছু আশা আছে। বালির ওপর দিয়ে দৌড়ানো বেশ কষ্টকর, অর্ধেক কেন, সিকিপথ এগোতে গিয়েই চরম ক্লান্তিতে ভেঙে পড়তে হবে। কিন্তু তখনকার মতো বেগ কমালাম না। পর মুহূর্তেই পেছন থেকে একটা শীষ দেওয়ার শব্দে আমার পাশের বালিতেই কি যেন একটা জিনিস গেঁথে গেল। চমকে সেদিকে চেয়ে ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। এই সম্ভাবনার কথাটা তো আমি ভাবিনি। বন্দুকের গুলি নয়, তীরের ফলা। দুশ্মনেরা শিকারকে হাত ফসকে যেতে দেখে তীরের ফলা ছুঁড়েছে। লক্ষ্য তাদের প্রায় অব্যর্থ। প্রথমটা অল্পের জন্য ফসকেছে, কিন্তু তার পরেরগুলো যে লক্ষ্যভ্রষ্ট হবে সে আশা করাও বৃথা। কাছাকাছি কোনো ঢিবি নেই আত্মরক্ষা করবার মতো কোনো জায়গা। আর থাকলেই বা কি হতো? ওভাবে আত্মরক্ষা করার চেষ্টা করলে দুশ্মনের তো আরও সুবিধেই হতো এসে ঘিরে ধরবার। পরাশর এতগুলো কথা বলে থামল। হেসে বললাম, বেশ একটা গাঁজাখুরি থ্রিলার সাজিয়েছ তো। সমিতা আমার উপরে একটু বিরক্তি প্রকাশ করেই বলল, গাঁজাখুরি কেন হবে? ব্যাপারটা সত্যি না চাচাজি? পরাশর তখন মুচকে মুচকে হাসছে। যেখানে বসে গল্পটা হচ্ছিল সেটাও ধুধু বালিরই রাজ্য। সামনে ঠিক চোখে দেখা না গেলেও দূর থেকে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। ঠিক এখানকার ঘটনা নয়, 1 যুগ বেশি আগেকার কথা। কোনারকে তখন গোযান ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা ছিল না। আদিমজির পরিবারের সঙ্গে গুটি 5 বড় বড় গোযান ভাড়া করে কোনারকে ঘুরতে গিয়েছিলাম। কোনারক পৌঁছে যা দেখবার বিকেল পর্যন্ত দেখা সেরে 3 জনে মিলে বহুদূর বেরিয়ে আসতে পার হয়েছি, সঙ্গে তাঁবু আর ইত্যাদি সরঞ্জাম। রাতটা ওখানে কাটিয়ে পরের দিন সকালে রওনা হব বলেই ঠিক ছিল। নিশ্চিত হয়ে তাই টহল দিতে বেরিয়েছিলাম পাশে। বার হতে হয়েছিল সমিতারই পীড়াপিড়িতে। সমিতা হচ্ছে আদিমজির একমাত্র মেয়ে। আদিমজি বোম্বাইয়ের মাঝারি গোছের ব্যবসাদার। পরাশরের সঙ্গে কী সূত্রে আলাপ হয়েছিল তা ঠিক জানি না। আলাপটা খুব ঘনিষ্ঠই হয়েছিল নিশ্চয়ই। আমাকেও সঙ্গে করে নিয়ে সে আদিমজি ও সমিতার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। কাজ শেষ করে সমিতা সোজাসুজি বোম্বাই ফিরতে চায়নি। ভুবনেশ্বর, পুরী আর কোনারক সম্পর্কে তার একটা বিশেষ আগ্রহ আছে। বাবার কাছে তাই এইসব জায়গা না দেখে যাবে না বলে সে বায়না ধরেছিল।
আদিমজিকে মেয়ের অনুরোধ রাখতেই হয়েছে। সেই সঙ্গে পরাশর ও আমি সঙ্গী হওয়ার প্রস্তাবটা আর এড়াতে পারিনি। প্রথম দিন ভালোই ঘোরা হলো। হঠাৎ সমিতা ব্যাকুলভাবে আমার দিকে চেয়ে মুখ তুলে তাকিয়ে বলল, আমি যা বলবো তা হয়তো বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস না করতেই চাই আমরা। পরাশর ব্যাপারটাকে হালকা করবার চেষ্টা করায় একটু কৌতুকের স্বরেই বলল, আমাদের বললে তোমার নিজের ভুল বিশ্বাসটাও হয়তো ভেঙে যেতে পারে। বলো কি হয়েছে? সমিতা তা সত্ত্বেও মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ মুখ তুলে উদ্ধত ভঙ্গিতে বলল, ছায়ার মতো যে আমার পিছু নিয়েছে তাকে এখানেও আমি দেখেছি। কাকে দেখেছো? কখন? আজই ভোরবেলা তাঁবু থেকে বেরিয়ে একটু সমুদ্রের দিকে গিয়েছিলাম। তখনও আপনারা সবাই তাঁবুতেই বোধহয় ঘুমোচ্ছেন। না, ঘুমোইনি। বিছানায় বসে চা খেতে খেতে পরাশরের কাছে তোমার বাবার কারবারের গল্পই শুনছিলাম। তখনও তো আলো ভালো করে ফোটেনি। অত ভোরে বেরিয়ে আমাদের কাউকে ডাকুনি কেন? ঘুম ভাঙিয়ে আপনাদের বিরক্ত করতে চাইনি। তাছাড়া এরকম অদ্ভুত নির্জনতায় একলা বেরোবার একটু লোভও ছিল। সূর্যাস্তের আলো এখন সমস্ত বালিরাজ্যের ওপর রক্তিম আভা ফেলেছে। সেই আলো দারুণ কিনা জানি না, কিন্তু সেই সঙ্গে আতঙ্কের তীব্রতা ও বিস্ফারিত চোখে একটা চিৎকার বার হলো। ওই ওই, ওকেই তুমি ভোরবেলা দেখেছি। সমিতার মুখটা পশ্চিমের বালুকা বিস্তারের দিকেই ফেরানো ছিল। আমাদের দুজনের মুখটা ছিল উল্টো দিকে। সমিতার চিৎকারের সঙ্গে সঙ্গে দ্রুতবেগে আমরাও ঘুরে দাঁড়ালাম। সামনে যতদূর দৃষ্টি যায় অসীম বালির সমুদ্র। মাঝে মাঝে বালিয়াড়িগুলো যেন দেখাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। সমস্ত দিগন্তটা অস্ত যাওয়া সূর্যের আলোয় যেন রক্তে ছাপানো, কিন্তু কোথাও তো কিছুর চিহ্ন নেই। একটা পশু পাখিও কোথাও দেখা যাচ্ছে না। কোথায়? তুমি কি দেখলে? উত্তেজিতভাবে আমি জিজ্ঞাসা করলাম। ওই দূরের বালিয়াড়িটার আড়ালে সেই এইমাত্র সরে গেল। সমিতা হাত বাড়িয়ে আঙুল দিয়ে প্রায় 200 গজ দূরে একটা উঁচু বালির ঢিবি দেখালো। এক মুহূর্তও দেরি না করে তৎক্ষণাৎ সেই বালিয়াড়ি লক্ষ্য করে ছুটলাম। পরাশর সবার আগে। পিছন থেকে সমিতার কাতর কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়াও চাচাজি, দাঁড়াও। এমন অসাবধানে ছুটে যেও না। যদি সত্যি ভয়ঙ্কর কিছু হয়। পরাশর তখন দাঁড়িয়ে পড়েছে। একটু হেসে সে নিজের অবিবেচনাটা স্বীকার করে বলল, হ্যাঁ, অমন দৌড়ে যাবার কোনো মানে হয় না। এখান থেকে সামনের দিগন্ত পর্যন্ত সব এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ধীরে সুস্থে হেঁটে গেলেও অন্ধকার হবার আগেই 10 মিনিটে ওখানে আমরা পৌঁছে যাব। বালিয়াড়ির আড়ালে যদি কেউ বা কিছু লুকিয়ে থাকে তাহলে ওখান থেকে সরে যাবার চেষ্টা করলেই আমাদের চোখে পড়বে। কোথাও তাদের পালাবার উপায় নেই। এবার ধীরে সুস্থে সাবধানে এগিয়ে গেলাম আমরা। যেতে যেতে পরাশরের হাতে একটা জিনিস দেখে একটু অবাক হলাম। ধরবার ছোট কাঠের হাতলের মাথায় লম্বা চাবুকের মতো জড়ানো একটা জিনিস। এটা আবার কি? জিজ্ঞেস করলাম অবাক হয়ে। কিছু না, আত্মরক্ষার সামান্য একটু সহায়। সমিতা সঙ্গে আছে বলেই বার করতে হলো। এটা বুঝি তোমার সঙ্গেই থাকে চাচাজি? আমার কিন্তু মনে হচ্ছে ওইদিকে না যাওয়াই ভালো। আমি হয়তো ভুল কিছু দেখেছি। ভুল যদি কিছু দেখে থাকো তাহলে তো যাওয়া দরকার, ভুলটা যাতে প্রমাণ হয়ে যায়। তখন বালিয়াড়িটার কাছেই আমরা এসে পড়েছি। পাহাড় পর্বত নয়, ছোটোখাটো একটা ঢিবি গোছের। তবে তার পেছনে গোটা 2 মানুষ কিংবা জন্তু জানোয়ার অনায়াসেই লুকিয়ে থাকতে পারে। প্রায় একসঙ্গে ঢিবির ওপারে গিয়ে পৌঁছলাম, কিন্তু কোথায় কি? কোনো জন্তু জানোয়ার তো নাই, কোনো ভূতপ্রেত মানুষও নয়। ব্যাপারটা সম্পূর্ণ তাহলে সমিতার দেখার ভুল? সমিতাকে একটু লজ্জিত বলে মনে হলো। মুখটা কাচুমাচু করে বলল, আমি কিন্তু আজ ভোরবেলার মতোই কি একটাকে বালিয়াড়ির পিছন থেকে সরে যেতে দেখেছি। দুবারই এরকম দেখার ভুল আমার হলো কেন? সমিতা যেন নিজের মনে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলো। ভোরের বেলায় তবু আবছা অন্ধকার ছিল, কিন্তু এখন তো লাল হয়ে এলেও সূর্যাস্তের আলোয় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। ও কি? সমিতার অদ্ভুত আর্তনাতে পরাশর ও আমি দুজনেই চমকে স্বতন্ত্রভাবে তার মুখের দিকে চাইলাম। তার মুখের দিকে চেয়ে চোখের দৃষ্টি অনুসরণ করে বুঝলাম ব্যাপারটা অপ্রকৃতিস্থ নয়। ঢিপিটার যেদিক থেকে আমি এসেছি সেদিকে বালির ওপর আমার ভারী জুতোর দাগের পাশে একটা খালি পায়ের দাগ দেখা যাচ্ছে।
পায়ের দাগ এই ঢিবিটার মাঝখানের দিকেই এসেছে, কিন্তু সেখানে এসে হঠাৎ আশ্চর্যভাবে একেবারে মিলিয়ে গেছে। পায়ের দাগটা রীতিমতো বিরাট ও খুব ভারী কোনো মানুষের দেখলেই বোঝা যায়। ঢিবিটার এদিকে বালিটা একটু নরম ও ভিজে গেছে, তাতে আমার জুতোর দাগ বেশ ভালোই পড়েছে। কিন্তু খালি পায়ের দাগ আমার জুতোর থেকে অনেক বড় তো বটেই, তা বালিতেও বসে গেছে আরও গভীরভাবে। খুব ভারী দেহ ছাড়া এরকম গভীর দাগ পড়তে পারে না। আর আশ্চর্যের বিষয় এই যে ওই স্পষ্ট ভারী দাগটাও ঢিবিটার মাঝামাঝি পর্যন্তই দেখা যাচ্ছে, তারপর আর কোনো চিহ্ন নেই। এই গভীর ভারী দাগটা যার পা থেকে পড়ে সে মানুষটা কি হঠাৎ কোথাও উধাও হয়ে গেল? আর কেমন করেই বা যেতে পারে? আমরা তো তিনজনেই অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই দিকটা নজর রেখেছিলাম। এই ঢিবির আড়াল থেকে কারোর ওদিকে ছুটে পালানো অসম্ভব। সমস্ত ব্যাপারটা সমিতা দেখার ভুল মনে করা যেত, কিন্তু পায়ের এই দাগ দেখবার পর ব্যাপারটা সমিতার দৃষ্টিভ্রম বলে মনে করার আর কোনো কারণ নেই। অবিশ্বাস্য বা অলৌকিক কিছু একটা ঘটেছে যা মন মানতে চাইছে না, কিন্তু সামনে চাক্ষুষ যে প্রমাণ দেখা যাচ্ছে তার তো যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়াটা অসম্ভব বলে মনে হচ্ছে। পরাশর অত্যন্ত তন্ময় হয়ে পায়ের সেই দাগটার দিকে তাকিয়েছিল। বুঝলাম আমার মতোও সে এই রহস্যের কোনো হদিশ না পেয়ে ফাঁপড়ে পড়েছে। বললাম, পায়ের দাগটা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো কি? কীরকম যেন একটু অন্যমনস্কভাবে আমার দিকে মুখ তুলে তাকিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি? দাগটা দেখলে দেখো বোঝা যায় লাফ দিয়ে কেউ অন্তত পালাবার চেষ্টা করেনি। লাফ দিলে পায়ের গোড়ালি আর পায়ের পাতার ছাপ সমানভাবে পড়তো না, পাতার ছাপটাই বেশি গভীর হতো। ছাপটা দেখলে মনে হয় কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই অদৃশ্য হয়ে গিয়েছে। তুমি তো পায়ের ছাপগুলো ভালোই লক্ষ্য করেছো দেখছি। সত্যিই পায়ের ছাপগুলো ভাবিয়ে তোলার মতো। আমি তাহলে ভুল কিছু দেখিনি? সত্যিই কেউ এই ঢিবির আড়ালে এসেছিল? হ্যাঁ, ঢিবির আড়ালে যে কেউ এসেছিল এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এখন আর এখানে থাকা বৃথা। অন্ধকার হবার আগেই ফিরতে হবে, চলো। সত্যিই সূর্য ইতিমধ্যে ডুবে গিয়ে আকাশ ধীরে ধীরে ম্লান হয়ে আসতে শুরু করেছে। পরাশর আস্তানায় ফেরবার জন্য পা বাড়িয়েছিল। পেছন ফিরে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, ওটা কি করছো? এই দাগটা তো কালকের মধ্যেই নষ্ট হয়ে যাবে, তাই মোটামুটি একটা ছাপ নিয়ে রাখছি। এই কাজটা ভুলে যাওয়ায় পরাশর মনে মনে একটু লজ্জাই পেল বলে মনে হয়। সেটা ঢাকতেই বোধহয় বলল, না, ভিজে মিহি বালি, একদিনে ছাপ নষ্ট হবার কথা নয়। তাছাড়া ওই পায়ের ছাপ থেকে আসল পা বা তার মালিকের হদিশ পাওয়া কঠিন। ঢিবির মাঝখান থেকে হঠাৎ পায়ের দাগ মিলে যাওয়াটার রহস্যটাই আসল। তবুও ছাপটা নিয়ে রাখলে ক্ষতি তো নেই। ক্ষতি যে নেই সেটা পরাশরের পরের কৌতূহলী প্রশ্নেই বোঝা গেল। জিজ্ঞাসা করল, কি মাপ পেলে? প্রায় 2 বিঘত লম্বা আর 8 আঙুল চওড়া। সেই যে অশোকথমার গুজব উঠেছিল, হে যেন তারই পা। আমার রসিকতা মাঠেই মারা গেল। সেটা উপভোগ করবার আর অবস্থা কারোরই নয়। সমিতা কেমন যেন আতঙ্কবিহল, আর পরাশর কি একটা ভাবনায় একেবারে তন্ময়। সেই অবস্থাতেই তাঁবুতে ফিরে এলাম। পরাশর রাস্তায় শুধু একটাই অনুরোধ করেছিল, এখনই গিয়ে ব্যাপারটা আদমজিকে কিছু যেন না জানানো হয়। সমিতা পরাশরের কথাটা ঠিক বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিল, কিন্তু বাবাকে না বলাটা কি ঠিক হবে? তোমার বাবাকে বলতে হবে তো নিশ্চয়ই, কিন্তু আজকে নয়, আর 2 দিন একটু দেখে। জায়গাটা ভারী ভালো লাগছে, আর একটা এমনই ধুধু বালির রাজ্যের কথা মনে করিয়ে দিচ্ছে, তাই এখনই ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আদেমজির কোনো অসুবিধা হবে কিনা পরাশর তা জানতে চেয়েছিল। তিনি জানিয়েছেন তার কোনো অসুবিধে নেই। বালিয়ারি ঢিবির ধারে যে অদ্ভুত ব্যাপারটা আমরা দেখেছিলাম, কোনোভাবে তার আর পুনরাবৃত্তি ঘটেনি। সমিতা এই 2 দিন নষ্ট হতে দেয়নি। পিড়াপিড়ি করে পরাশরকে দিয়ে তার আরম্ভ করা গল্পটা শেষ করিয়েছে। আরম্ভটা যতটা রোমাঞ্চকর, শেষটা কিন্তু ততটা নয়। ভয়ঙ্কর গোছের কিছু না হওয়ায় সমিতা তো রীতিমতো হতাশই হয়েছে। ক্রুদ্ধস্বরে বলেছে, আপনি সত্যি গল্পটা চেপে যাচ্ছেন চাচাজি। সমিতার ওরকম সন্দেহ হওয়ার কোনো অন্যায় নয়। 3টে মূর্তি শুধু হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখেছে পরাশর। ওইসব চিন্তাভাবনার জন্য ঘুমটা বোধহয় একটু পাতলাই হয়েছিল। একটা ঝাপসা গোছের স্বপ্নে যেন আচ্ছন্ন হয়েছিলাম। ঘুমের মধ্যে ভয়ে অস্ফুট একটা চিৎকার করে ফেলেছিলাম বোধহয়।
পরের মুহূর্তেই সজাগ হয়ে দেখলাম পরাশর আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমাকে নাড়া দিচ্ছে। এক হাতে তার একটা পেন্সিল টর্চ যাকে বলে সেই জিনিস। ক্ষণিকের জন্য একবার সেটা জেলে আমি জেগে উঠেছি দেখে পরাশর চাপা গলায় বলল, শিগগির উঠে পুল ওভারটা চড়িয়ে নাও, বেরোতে হবে। এসব কিছু না বুঝে পরাশর যা বলল তাই করলাম। পরাশর তখন তাঁবুর পর্দাটা খুব সন্তর্পণে খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তার পিছু পিছু সেখানে গিয়ে দাঁড়ালাম। একেবারে খুটখুটে অন্ধকার রাত। আকাশে তারার আলো যতটুকু থাকবার কথা, সমুদ্র থেকে একটা গাঢ় কুয়াশা তাও ঢেকে দিয়েছে। দূরের দিকে চাইলে বালির চড়া আর সমুদ্রের সামান্য একটু রঙের তফাৎ বোঝা যায়। ভেঙে পড়া ঢেউয়ের ফসফরাস জ্বলে ওঠা ক্ষীণ আভাই তার কারণ। চোখে কিছু দেখা যায় না, কিন্তু পরাশর একাগ্রভাবে কি একটা শোনবার চেষ্টা করছে বলে মনে হলো। ঢেউয়ের গর্জনের ওপর কিছু যে শোনা যাবে তা কিন্তু আমার মনে হলো না। ধারণাটা আমার ভুল। ঢেউয়ের গর্জন একটানা নয়, মাঝে মাঝে তার বাড়া কমার মধ্যে ছেদ পড়ছে। আর ঠিক সেই রকম ফাঁকে আমি একটা অপ্রত্যাশিত শব্দ শুনতে পেলাম। শব্দটা ভয়ের কিছু নয়, কিন্তু এই রাত্রে এই জনশূন্য থুতু পালির তেপান্তরে সে আওয়াজ যেন একেবারে অস্বাভাবিক। পরাশর আমার হাতটা ছুঁয়ে চাপা গলায় বলল, তুমি এখানে পাহারায় থাকো, আমি আসছি। না না, আমি তীব্র প্রতিবাদ জানালাম। আমি তোমার সঙ্গেই যাচ্ছি। ব্যাপারটা কিছু না বুঝে আমি এখানে কি পাহারায় থাকব? ব্যাপারটা পরে বোঝাচ্ছি। পরাশর এবার একটু গম্ভীর আদেশের স্বরেই বলল, এখান থেকে আর দুটো তাঁবু অস্পষ্টভাবে হলেও দেখতে পাচ্ছ। তা থেকে কেউ বেরোয় কিংবা সেখানে বাইরের কেউ ঢোকে কিনা লক্ষ্য রেখো, আমি আসছি। পরাশর আমাকে আর কিছু বলবার অবসর না দিয়েই বেরিয়ে গেল। গাঢ় অন্ধকারের মধ্যে সামনে উদ্বিগ্ন দৃষ্টি মেলে দাঁড়িয়ে রইলাম। যে শব্দটা শুনেছিলাম সেটাও এখন সমুদ্রের গর্জন আর ঝোড়ো হাওয়ার শব্দের তলায় মিলিয়ে গেছে। সেটা মনের ভুলই ভাবতাম, কিন্তু পরাশর যখন সেটাকে শুনেছে তখন তো একেবারে অলৌকিক অনুভূতি সেটা হতে পারে না। সে শব্দটা কি কোনো গুরুত্ব দেওয়ার মতো কিছু? কোনো স্বাভাবিক শব্দও তো হতে পারে। আওয়াজটা অবশ্য জন্তু জানোয়ার বা নিশাচর পাখির ডাক বলে মনে হয়নি। কেমন যেন একটু অস্বাভাবিক যান্ত্রিক গোছের কাতরানো। ভাবনাটা ওখানেই সচকিত থেমে গেল। অন্ধকারে চোখ যেটুকু সয়ে গেছে তাতেই দূরে একটা আবছা গাঢ় ছায়া আমার নজরে পড়েছে। সমিতা আর তার আই যে তাঁবুতে থাকে তারই কিছু দূরে গাঢ় ছায়াটাকে স্থির হয়ে যেতে দেখলাম। তাঁবুর ভেতর থেকে সেই মূর্তিটা বেরিয়েছে নাকি বাইরে থেকে এসেছে ঠিক লক্ষ্য করিনি। কিছুক্ষণ দূর থেকে লক্ষ্য করবার পর আর ধৈর্য ধরতে পারলাম না। সন্তর্পণে বালির ওপর দিয়ে সেই দিকে অগ্রসর হলাম। মূর্তিটির আরও একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। ঝোড়ো ঝোড়ো দমকা হওয়ার জন্য বালির ওপর পায়ের আওয়াজ শোনার কোনো কথা নয়। সমিতার তাঁবুর পেছন দিয়ে মূর্তিটার বেশ কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। এবার যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, মূর্তিটার কেউই নয়, আই। এই আবছা অন্ধকারে আইকে যেন একটু বেশ ভীত বলেই মনে হলো। এখানে দাঁড়িয়ে কি করছো? একটু ধমকে সুরেই জিজ্ঞাসা করলাম। কি আবার করছি, দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? শীতের রাতে হাওয়া খেতে তো আর দাঁড়াওনি। কি হয়েছে কি বলো তো? কিচ্ছু না। বেশ একটু ঝংকার দিয়ে আমার পাল্টে কিছু জিজ্ঞেস করবার সুযোগ না দিয়েই সে তাঁবুর মধ্যে ঢুকে পড়ল। বিমূঢ় বিফল হয়ে নিজের তাঁবুতে ফিরে যাওয়া ছাড়া আর তো কিছু করবার নেই। বেশিক্ষণ সেখানে অপেক্ষা করতে হলো না। পরাশর কয়েক মিনিট বাদেই ফিরে এলো। তাঁবুর ভেতরে ঢুকতেই তাকে ব্যস্তভাবে আই রহস্যজনক ব্যাপারটার কথা জানালাম। পরাশর বোধহয় নিজের কোনো ভাবনাতেই তন্ময় হয়েছিল। আয়ের ব্যাপারটায় যতটা গুরুত্ব দেবে ভেবেছিলাম তা কিন্তু দিল না। আচমকা আমার সাড়া পেয়ে আয়ের ভীতভাবে ঘুরে দাঁড়ানোর কথাটা পরাশরকে জানালাম। এবার পরাশরের বোধহয় টনক নড়ল। গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, খুব চমকে উঠেছিল বলছো? নিজেই তারপর উত্তরটা ঝুঁকিয়ে আবার বলল, তা ভয় পেয়ে চমকে উঠবারই কথা। হঠাৎ ওরকম সময় পেছন থেকে কারো আওয়াজ শুনলে সবারই বোধহয় ওই অবস্থায় হয়।
কিন্তু ওই নিশুতি রাতে তাঁবুর বাইরে এমন করে দাঁড়ানোর মানেটা কি? হ্যাঁ, সেইটাই সবচেয়ে কূট প্রশ্ন। তুমি কি করে এলে বলো তো? কি আর করব, খানিকটা ঘুরে এলাম। ঘুরে তো এলে, কিন্তু যার জন্য ওরকম ব্যস্ত হয়ে বেরিয়েছিলে সেই আওয়াজটা কিসের জানতে পারলে? আওয়াজটা কিসের জানবার জন্য তো বেরোয়নি। পরাশর ঘুম জড়ানো গলায় বলল। সেটা যে কি বেরোবার আগেই তো বুঝেছি। পরাশর বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে যে ফেলেছে, এবার একটু গলা চড়িয়েই জিজ্ঞাসা করলাম, আওয়াজটা কিসের? পরাশরের মৃদু নাক ডাকার আওয়াজ ছাড়া আর কোনো জবাব পেলাম না। তার পরের দিনই একটা আশ্চর্য ব্যাপার জানা গেল। সমিতাদের তাঁবুর বাইরে কে যেন একটা গাঢ় লাল ছাপ দিয়ে গিয়েছে। ছাপটা বড়ই অদ্ভুত। একটা বৃত্তের ভিতর আর দুটো ছোট ছোট বৃত্ত চোখের মতো করে আঁকা। তাছাড়া গাড়োয়ানদের নিজেদের মধ্যে যা ব্যাপার ঘটেছে সেটা তাঁবুর লাল ছাপের চেয়ে আরও রহস্যজনক। ব্যাপারটা ভয় পাইয়ে দেবার মতোও বটে। সকালবেলা উঠে তাঁবুর বাইরে এ ছাপ সমিতাই প্রথম লক্ষ্য করে। লক্ষ্য করবার পর আইকে কিছু না বলে সে ভয়ে আর বিস্ময়ে ছুটে এসেছে আমাদের তাঁবুতে। জেগে উঠে তখন মুখটুক ধোবার জন্য তৈরি হচ্ছি। পরাশর তখনও তার বিছানায় ঘুমিয়ে। বাইরে থেকে সমিতা চাপা গলায় দুবার চাচাজি বলে ডেকেছে। এমন অসময়ে তার ডাক শুনে তো বটেই, তার গলার স্বরেও একটা অস্বাভাবিক কিছু সাড়া পেয়ে পরাশরকে আমি ঠেলে জাগিয়ে দিয়েছি। আমার ঠেলা আর বাইরে থেকে সমিতার ডাক শুনে পরাশর ধর্মর করে বিছানায় উঠে বসেছে। দুজনেই তারপর উদ্বিগ্ন হয়ে তাঁবুর বাইরে গিয়েছি। সমিতার পিছু পিছু গিয়ে তাঁবুর বাইরে লাল ছাপটা আমরা দেখেছি। এই লাল ছাপের চেয়ে সাংঘাতিক ও রহস্যজনক ব্যাপারটা তখনই জানা গেছে। সমিতা আগে না জানালেও আয়ের কাছেও এই লাল ছাপের ব্যাপারটা আর গোপন নেই। আমরা যখন ছাপটা পরীক্ষা করছি তখন সে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। তারই ক্রুদ্ধ ভৎসনা প্রথম শোনা গেছে। এত বেলাতেও চাকর বাকরদের দেখা না পেয়ে সে খাপ্পা। আদমজির চোখে পড়বার আগেই এ ছাপ সে তুলে দিতে চায়, কিন্তু হতভাগাদের একটা চুলের টিকিও দেখা যাচ্ছে না। ব্যাপারটা যে অস্বাভাবিক সেটা আমাদের তখনই মনে হয়েছে। এতক্ষণে তো তাঁবুতে আমাদের সকালের চা পাবার কথা, কিন্তু কারোরই কোনো পাত্তা নেই। চাকর বাকর কুক এরা সব করছে কি? তাঁবুর পেছনে একটু এগিয়ে চাকর বাকর ও গাড়োয়ানদের আস্তানাটা এবার দেখতে গেছি। আশ্চর্য, সেখানে তো সব নিঝুম। রান্নার ছাউনির তলায় উনুনের ধোঁয়া উঠছে না, নড়তে চড়তেও কাউকে দেখা যাচ্ছে না। বেশ একটু অবাক আর ভাবিত হয়েই পরাশর আর আমি দুজনেই ছুটে গেছি অনুচরদের আস্তানার দিকে। বেশি দূর যেতে হয়নি। আস্তানায় পৌঁছবার খানিকটা আগেই অবিশ্বাস্য ব্যাপারটা যে কি তা জানতে পেরেছি। চাকর বাকর, রাঁধুনি ইত্যাদি সবাই বেহুশ হয়ে তখনও ঘুমোচ্ছে। চাকর বাকরদের ঘুম ভাঙতে একবেলা পার হয়ে গেছে। আদিমজির কাছেও ব্যাপারটা আর গোপন রাখা যায়নি। অনুচরদের কাছ থেকে যা জানা গেছে তাতে এই রহস্যভেদের কোনো সুবিধে হয়নি। শুধু এইটুকু বোঝা গেছে যে এদের খাবারের জলে করা ঘুমের ওষুধকেও মিশিয়ে দিয়েছিল। কিন্তু তা কে দিতে পারে আর দেবেই বা কী করে? এই ব্যাপার নিয়ে যখন উত্তেজিত খবরাখবর চলছে তখন আরও একটা ঘটনা সকলকে বিমূঢ় করে দিয়েছে। চাকর বাকর গাড়োয়ান সকলে এই পর্যন্ত গত রাত্রের ব্যাপার নিয়েই ব্যস্ত ছিল, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার অবসর পাননি। হঠাৎ একজন গাড়োয়ান অত্যন্ত ভীত শশব্যস্ত হয়ে জানিয়েছে যে তার দুটো বলদ আর গাড়িটাকে সে খুঁজে পাচ্ছে না। গাড়িটাতে কোনো গাড়োয়ান তাতে জুতেছে নিশ্চয়। কোনো গাড়োয়ানকে কি তাহলে আস্তানায় পাওয়া যাচ্ছে না? ভালো করে খোঁজ নিয়ে হিসেব করে জানা গেছে যে অনুচর ও গাড়োয়ানদের দলের একজনও অনুপস্থিত নেই। এ তো একেবারে ভৌতিক ব্যাপার দেখছি। আদমজি চিন্তিত গম্ভীর স্বরে বলেছেন। ভৌতিক ব্যাপারটা আরও প্রকট হয়েছে দুপুরের দিকে। হারিয়ে যাওয়া বলদের একটা ফিরে এসেছে আমাদের আস্তানায়। যেদিক থেকে তাকে আসতে দেখা গেছে সেই দিকে গিয়ে খোঁজ পাওয়া গিয়েছে অন্য বলদ আর পরিত্যক্ত গাড়িটাকে। যেখানে তাদের পাওয়া গিয়েছে তাদের ধারের কাছে কোনো জনবসতি নেই। সেখানে গাড়ি নিয়ে গিয়ে বলদগুলো খুলে দেওয়ার মানেটা কি? চুরির মতলবে কেউ যদি বলদগুলোকে নিয়েই গিয়ে থাকে তাহলে অমন জায়গায় তাদের ছেড়ে দেবে কেন? কোনো প্রশ্নেরই উত্তর মেলেনি। আদমজি তখন সমিতার তাঁবুর বাইরে ওই অদ্ভুত ছাপটার কথাও জানতে পেরেছেন। শুধু কয়েকদিন আগেকার বালিয়ারি সেই পদচিহ্ন রহস্যটা তাকে জানানো হয়নি।
এসব শুনে তিনি আর সেখানে থাকতে চাননি। পরের দিন আমরা ভোরবেলাতেই রওনা হয়েছি পুরীর দিকে। গাড়িতে রওনা হওয়ার পরই পরাশরকে তিনি ঘটনাটা অলৌকিক বলে ধরা উচিত কিনা জিজ্ঞাসা করেছিলেন। পরাশর সে কথা শুনে হেসে ফেলেছে। এই ঘটনার কি বাস্তব ব্যাখ্যা থাকতে পারে বলে আপনি মনে করেন? তা অনেক রকমই তো থাকতে পারে। তবুও একটা ব্যাখ্যা শুনিই না। সবচেয়ে স্বাভাবিক ব্যাখ্যা যা তাই। কোনো গাড়োয়ান ভোরে উঠে গাড়িটা জুতে ছিল কোথাও যাওয়ার জন্য। তারপর ধরো প্রাতকৃত্য সারতে গিয়ে তার দেরি হয়ে গেছে। ইতিমধ্যে বলদ দুটো কোনো কারণে নিজেরাই গাড়িটা টেনে নিয়ে গেছে নিজেদের খেয়াল মতো। এই আপনার যোগ্য ব্যাখ্যা হলো না ভার্মাজি। প্রথমত সেই রাত্রে সবাই তো কোনো রকম ঘুমের ওষুধ খেয়েই বেহুশ। ওই লোকটাই শুধু জেগেছিল, তার মানে সেই তো অপরাধী। কিন্তু অতগুলো লোককে বেহুশ করে তার লাভ কি? আর অত সকালে গাড়ি নিয়ে এসে যাচ্ছিলই বা কোথায়? চুরি টুরির মতলব যে নয়, গাড়িটাই তো তার প্রমাণ। গাড়িতে মালপত্র কিছুই ছিল না। আমি পুরোপুরি আদমজিকে সমর্থন করেই বলেছিলাম, না পরাশর, তোমার স্বাভাবিক ব্যাখ্যা এখানে খাটে না। সে ব্যাখ্যার সারা গায়েই ছিদ্র। তাহলে অলৌকিক ব্যাখ্যাই মেনে নিতে হবে বলছো? কিন্তু অলৌকিকেরও হঠাৎ আমাদের উপর এত সুনজর কেন? হালকা করে দেখবার ব্যাপার নয় ভার্মাজি। অলৌকিক যাকে বলছি সেই অজানা অভিশাপের বিষ নজর আপনাদের কারণ নয়, শুধু আমারই ওপর। এই ঘটনায় আরও কিছু সাংঘাতিক যে হতে যাচ্ছে তারই পূর্বাভাস পাচ্ছি। ছি, এ ধরনের অন্ধ কুসংস্কার আপনার সাজে না আদমজি। আপনার জীবনে অভিশাপ কোথায়? আছে ভার্মাজি, আছে। এমনি ওপর থেকে দেখলে এক অল্প বয়সে বিপত্নিক হওয়া ছাড়া আমার জীবনে কোনো দুর্ভাগ্য নেই। কিন্তু অজানা অভিশাপ আমার সেই যৌবন কাল থেকেই আমাকে অনুসরণ করে ফিরছে। কোন দিন হঠাৎ সে আমার সব স্বপ্ন ঝলসে দেবে তার কোনো ঠিক নেই। খুব অন্যায় আদমজি, খুব অন্যায়। মনের মধ্যে এরকম একটা আজগুবি ভয় পুষে রেখেছেন তা তো জানতাম না। এরকম অদ্ভুত ধারণা আপনার মনে কোথা থেকে জন্মালো? আদমজি আর কোনো উত্তর দেননি। বিএনআর হোটেলে যাওয়ার পর পরাশরকে দুদিনের জন্য জরুরি কাজে কলকাতায় যেতে হয়। আমারও তার সঙ্গেই যাবার কথা, কিন্তু প্রথমত নিজের কৌতূহলে, আর দ্বিতীয়ত ওখানকার একটি বার্তাজীবী সম্মেলনে নিমন্ত্রণ পেয়ে তার কলকাতা যাওয়ার বাধা দেওয়ার চেষ্টা আমি করেছিলাম। বলেছিলাম, এরকম একটা রহস্যের কিনারা না করে তুমি যাচ্ছ কি করে? তোমার ঘুম হবে সেখানে? পৃথিবীতে সব রহস্যের কিনারে কি হয় সেসব নিয়ে মিছে মাথা গরম করলে তো সারা জীবনের ঘুমই বাতিল করে দিতে হয়। এ রহস্যের কিনারা হবার নয় বলে তুমি মনে করছো? তা তো বলিনি, কিন্তু মীমাংসাও যথাসময়ে ছাড়া হয় না। তার মানে মীমাংসা হতে এখনো দেরি আছে, আর সেই ফাঁকটায় তুমি ঘুরে আসছো? তা ভাবতে পারো, তবে এই রহস্যটা নিয়ে সত্যিই আমি মাথা ঘামাচ্ছি না। বলো কি, এটা তুমি গুরুতর বলে মনে করো না? করি, কিন্তু এটার মীমাংসার ভার তোমার উপরেই ছেড়ে দিয়ে যাচ্ছি। আমার ওপর? কেন, পারবে না তুমি? না পারার কি আছে? নিজের আগ্রহ তো ছিলই, তার উপর পরাশরের শেষ কথাটা আমার মনে লেগেছিল। মনে মনে তখনই সংকল্প করেছিলাম যে এই রহস্যের মীমাংসা না করে আমি পুরী থেকে নড়ব না। বেশ একটু প্ল্যান করে নিয়ে এই ব্যাপারটায় আমি অগ্রসর হয়েছি। এ বিষয়ে সাহায্য পেয়ে গিয়েছি নেহাত অপ্রত্যাশিতভাবে। কোনারক থেকে ফেরবার পর বিএনআর হোটেলে একটি তরুণের সঙ্গে পরিচয় হয়েছে। ছেলেটি কোন প্রদেশের ঠিক বুঝতে পারিনি। পদবিটা কাঁজারিয়া হলেও নামটা ঠিক বাঙালিরই মতো, নির্মল। বেশ একটু মিশুকে আর ফুর্তিবাদ ছেলে। আমার সঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়েই পরিচয়। সমুদ্র স্নান সেরে সেদিন ফিরে আসছি, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ডাকলো বলে মনে হলো। পেছনে ফিরে দাঁড়িয়ে দেখলাম একটি ছেলে ছুটতে ছুটতে আমার দিকেই আসছে। আমার কাছে এসে একটা স্নান করবার চোখ ঢাকা গগলস হাতে দিয়ে বলল, এটা আপনি ফেলে আসছিলেন? মাথা নেড়ে বলতে হলো সেই গগলস আমার নয়। আমি কোনোদিন স্নান করতে করতে গগলসই ব্যবহার করি না। ছেলেটি অপ্রস্তুত হয়ে বলল, দুঃখিত, যেখানে আপনার তোয়ালে জামা ছিল তার কাছেই পড়েছিল বলে ভাবলাম এটা বুঝি আপনি ফেলে গেছেন। আচ্ছা, বিরক্ত করবার জন্য মাপ করবেন। বিলক্ষণ, তো এতে মাপ করবার কি আছে? আপনি তো আমাকে ডেকে আর ট্রেন ফেল করিয়ে দেননি। না, তা দিইনি। আপনি বাঙালি নিশ্চয়ই? শেষ প্রশ্নটা সে বাংলাতেই বলেছিল। তাকে সংশোধন করে বললাম, নিশ্চয় নয়,
কথাটা নিশ্চয়। তা বাংলা শিখলেন কোথায়? শিখেছি আর কোথায়, দু একটা কথা শিখেছি, তাও তো ওই রকম ভুল বলি। এমন করে নির্মলের সঙ্গে আলাপ। প্রথম থেকেই তাকে আমার ভালো লেগেছিল, কিন্তু আদমজি আর সমিতার দেখলাম প্রতিক্রিয়াটা একেবারে উল্টো। আদমজি তার ও তার মেয়ের জন্য হোটেলের লাগাও একটি কটেজ নিয়েছেন। আদমজি নিজের তো নেই, সমিতারও সমুদ্র স্নানে কোনো উৎসাহ দেখি না। কটেজের বাইরে ডেক চেয়ারে হেলান দিয়ে আদমজি তখন খবরের কাগজ পড়ছিলেন। সমিতা দাঁড়িয়েছিল তার চেয়ারের পেছনে। নির্মল তাদের থেকে হাত তুলে যেভাবে নমস্কার করে জানালো, তাতে বুঝলাম তাদের অচেনা নয় সে। আদমজি মাথাটা নেড়ে নির্মলের নমস্কারটা স্বীকার করলেন, কিন্তু সমিতা সেটুকুও না করে কটেজের ভিতরে চলে গেল। নির্মলের সঙ্গে তাই আমি আমার ঘরেই চলে এলাম। আমাদের দুজনেরই কামরা দোতলায়। আদমজি তার উপর এরকম বিদ্রুপের কারণটা জানতে ইচ্ছে করলেও ভদ্রতায় বাঁধ ছিল। নির্মলই কৌতূহলটা মিটিয়ে দিল। নির্মল একটু হেসে বলল, ব্যাপারটা আপনার একটু অদ্ভুত লাগলো নিশ্চয়ই। তা একটু লাগলো। যদি একটু অনুমতি করেন তাহলে মিনিট 10 বাদে আপনার ঘরে গিয়ে ব্যাপারটা বলতে চাই। অনুমতি আবার কি? ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এলে খুশিই হব। মিনিট 10 মধ্যেই নির্মল আমার কামরায় এলো। পরনে একটা পায়জামা আর গুজরাটি কলার দেওয়া পাঞ্জাবিতে তাকে সত্যিই স্মার্ট দেখাচ্ছে। হেসে বললাম, কিছু মনে করবেন না, এরকম হ্যান্ডসাম চেহারা আপনার। বোম্বাইতেও থাকেন, আপনি কি ফিল্মের হিরোটিরও নাকি? ফিল্ম হিরো? তা ফিল্ম হিরো হলে মন্দ হতো না। আদমজি তাহলে তো অত খাপ্পা হতেন না আমার উপরে। নির্মলকে সোফায় বসতে বলে চা আনার জন্য বেলটা টিপতে যাচ্ছিলাম। নির্মল যেন আমার মনের কথাটা অনুমান করে বলল, চা আনতে চাইছেন কি? আপনাকে আনতে হবে না, আমি নিজের কামরা থেকেই অর্ডার দিয়ে এসেছি। এবার আপনার কথাটা শুনি। সে আদমজি আপনার উপর এরকম অপ্রসন্ন কেন? অপ্রসন্ন আমার ওপরে নয়, আসলে আমার বাবার ওপর। উত্তরাধিকার সূত্রে ওটা আমার ওপরে এসেছে। কীরকম? আদমজির কোম্পানির নাম আপনি জানেন কি না জানি না। কোম্পানির নাম হলো মুখরাম মঙ্গলদাস সিন্ডিকেট। পদবীর বদলে দুজন অংশীদারের প্রথম নাম দিয়েই এ নামকরণ। প্রথম নাম মুখরাম হচ্ছেন আমার বাবা। বাবার মৃত্যুর আগে দুই বন্ধুর কোনো একটা বিশেষ কারণে মনোমালিন্য হয়। মনোমালিন্যের চেয়েও সেটা আরও বেশি তিক্ত ছিল। দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। পার্টনারশিপ তখনই ভেঙে দেওয়ার কথা হয়েছিল, আয়োজনও প্রায় সম্পূর্ণ। কিন্তু বাবা সেই সময় হঠাৎ মারা যান। বাবার ওয়ারিশ হিসাবে আমিই কোম্পানির অংশীদার হয়েছি। আদমজি বাবার সঙ্গে যা ব্যবস্থা হয়েছিল সেই মতো পার্টনারশিপ ভেঙে দিয়ে এখন সম্পূর্ণ আলাদা হতে চান। আমি তাতে রাজি হচ্ছি না। রাজি হচ্ছেন না কেন? আদমজি উচিত মতো ভাগ দিচ্ছেন না বলে? না, তা নয়। আদমজি ন্যায্য চেয়ে বরং বেশিই দিচ্ছেন। তাহলে? ধরুন এটা আমার অন্যায় জেদ। লাখ টাকার লোভে শুধু আদমজির হুকুমে এরকম লাভের ব্যবসার অংশ আমি বেচবো কেন? না, তা নয়, আসল কারণটা বলুন। আসল কারণটা শুনতে চান? এই পার্টনারশিপটা ভাঙা আমি অন্যায় বলে মনে করি। দুই বন্ধুতে ঝগড়া হয়ে তখনকার মতো এইটাই স্থির হয়েছিল, কিন্তু বাবা বেঁচে থাকলে এই ঝগড়াটা আবার মিটে যেত আমি জানি। বাবার কথা ভেবেই ব্যবসাটার এই সম্পর্কটা আমি ঘুচিয়ে দিতে চাই না। আদমজির কিন্তু ধারণা আমি শুধু তাকে জব্দ করবার জন্যেই এরকম জেদ করছি। আপনার বাবার সঙ্গে আদমজির কী নিয়ে ঝগড়া হয়েছিল কিছু জানেন? এক মুহূর্ত যেন একটু দ্বিধা করে নির্মল বলল, না, তা জানি না। তার কথাটা বিশ্বাস করতে পারলাম না। এই প্রশ্নটা চাপা দেওয়ার জন্যই নির্মল দুঃখের হাসি হেসে আবার বলল, ঝগড়াটার কারণ যাই হোক সেটা এমন কিছু ভয়ানক নিশ্চয়ই নয় যাতে বাপের শাস্তি ছেলেকেও দিতে হয়। আমি যতই আত্মীয় হবার চেষ্টা করি না কেন, আদমজির পরিবারের আমি চক্ষুশূল। নির্মলের কথাটা যে কি নিষ্ঠুরভাবে সত্য তা পরের মুহূর্তেই প্রমাণ পেলাম। বসবার সোফাটিতে আমি বারান্দার দিকে মুখ করে বসেছিলাম আর নির্মল ভেতরের দিকে। হঠাৎ সমিতাকে বারান্দা দিয়ে আসতে দেখলাম। আসছিল আমারই কামরাতে, কিন্তু চৌকাঠ পেরিয়ে। বাবা আপনাকে একবার। এটুকু বলার পরে নির্মলকে ফিরতে দেখে ভ্রুকুটি করে বিরক্ত মুখে, আচ্ছা পরে আসছি বলে সে অমনভাবে বেরিয়ে চলে যাবে ভাবতে পারিনি। নির্মল তখন অত্যন্ত অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়িয়েছে। বলল, আমি এখন তাহলে আসি। বলেই আর সে দাঁড়ালো না,
আমার ঘর থেকে বেরিয়ে গেল। নির্মলের কাছে এসব জানার পর সেদিনই আদমজির কাছ থেকে সেই কোনারক থেকে আসার পথের গল্পটা শেষ জানতে চাই। তিনি গল্পের আরম্ভ করেছিলেন, কোনো অশুভ অভিশাপ তাকে অনুসরণ করে ফিরেছে, এইটারই প্রমাণ দেওয়ার জন্য। জলের জায়গায় ফুটো হয়ে মরুভূমির মাঝখানে তৃষ্ণায় মরতে বসায় কি সেই অভিশাপের কথা বলতে চান? না, মরে গেলে তো সব লেটা চুকেই যেত। অভিশাপটা অন্য কিছুর। বালিয়াড়ির ধারে তৃষ্ণায় মড়ো হয়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। হঠাৎ জ্ঞান হওয়ার পর সন্দেহ হয়েছে যে আমি ইহলোক ছেড়ে মৃত্যুর পাড়েই চলে এসেছি। চারিধারে যেসব লোকজন আর যে পরিবেশ দেখেছি সব আমার অচেনা। যেখানে জ্ঞান হয়েছিল সেটাও একটা তাঁবুর অংশ। লোকজন যা ঘুরছে ফিরছে তাদের কেমন চোয়ারে নিষ্ঠুর বলেই মনে হয়। এদের মাঝখানে আমি কেমন করে এলাম? সমিতার যে আই দেখেছেন তাকেই সে তাঁবুতে প্রথম দেখি। আমার তখন বাঁচবার আশা ছিল না। আই আমাকে আশ্চর্য রকম শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে। সুস্থ হবার পর জানতে পারি যে আমি যাদের সঙ্গে আছি তারা আধা ডাকাত আর আধা সদাগরের কাফিলা। কিছুদিন বাদেই তাদের কাছ থেকে মুক্তি পাই। মুক্তি পাওয়ার পর আমার সেই বালিয়াড়ির ধারে পোতা নোটবই আর টাকাগুলোর খোঁজ করি। আশ্চর্যের কথা এই যে সেই বালিয়াড়ি তন্ন তন্ন করে খুঁজে ওই অঞ্চল চষে ফেলেও আমি তা খুঁজে পাই না। মরুভূমির ঝড়ে বালির ডিপি যে অদল বদল হয় তখনও জানতাম না। কাগজপত্র ও টাকা কড়ি না ফিরে পাওয়ায় গাদরাই ফিরে গিয়ে আমি চাকরি থেকে বরখাস্ত হই। জলের মশকটা রওনা হবার আগেই একটু পরীক্ষা করে নিলে এই শাস্তি আমার হতো না। এজন্যই বলছি, একটা নির্মম অভিশাপ আমাকে অনুসরণ করে চলেছে। আদমজির গল্পের সমাপ্তিটা একেবারে বানানো ও জোলো লেগেছে আমার। অনেকগুলো জায়গায় সত্য যে তিনি চেপে গিয়েছেন সেটা তার বর্ণনার ফাঁকেই বোঝা গিয়েছে। ভয়ঙ্কর অভিশাপ বলেও আমি কিছু মানতে পারলাম না। তাছাড়া নির্মলের কাছে যা জেনেছি তাতে আরও কয়েকটা প্রশ্নের খোঁচা তার বিবরণে থেকেই যায়। নির্মল বলেছে, আই আদমজির বাড়িতে বহুকাল থেকেই আছে। সমিতাকে সেই মানুষ করেছে। সমিতার মায়ের সঙ্গেই সম্ভবত তার বাপের বাড়ির দেশ থেকে এসেছে। আইকে আমি ছেলেবেলা থেকেই আদমজির বাড়িতে দেখেছি, এই বিষয়ে কোনো ভুল নেই। আর আদমজি নিজেই স্বীকার করেছেন যে সে আধা ডাকু আর আধা সহকারের কাফিলাতেই আইকে প্রথম দেখেন। সেই তাকে শুশ্রূষা করে সারিয়ে তোলে, তাও তিনি বলেছেন। সেই ডাকু সওদাগরের দলে তার আই সংসারে এলো কি করে? তিনি কি শুধু আইকে নিয়েই সেই দল থেকে চলে এসেছিলেন? কথাগুলো যেন বড্ড এলোমেলো, কোনোটার সঙ্গে কোনোটা মেলে না। সেই দিনই দুপুরবেলাতে পরাশর পুরীতে ফিরে এলো। ফিরে এসে প্রায় নাটকীয় মুহূর্তেই দেখা দিল বলা যেতে পারে। সন্ধ্যার খাওয়া দাওয়া চোখবার পর আদমজিকে আমি আমার কামরাতেই অনুরোধ করে ডেকে আনিয়েছি। সুমিতা তখন তার নিজের কটেজের কামরায় শুতে গেছে। নির্মলকে সেই দুপুর থেকে হোটেলে আর দেখিনি কোথাও। আদমজির বিরুদ্ধে অভিযোগ হিসেবে আমি আমার সমস্ত বক্তব্য জানালাম। প্রথমেই অভিযোগ করে জানালাম যে তিনি আমাদের কাছে কথা লুকিয়েছেন। আদমজির মুখটা কালো হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর নিজেকে সামলে নিয়ে শুকনো স্বরেই বললেন, সব কথা সকলের জানবার নয়। আমার মেজাজও তখন খুব প্রসন্ন নয়। কঠিন স্বরেই বললাম, কিন্তু আমাদের জানানো না জানানোর উপর আপনার মেয়ের সুখ, শান্তি আর ভবিষ্যৎ নির্ভর করছে। আপনার ভুলে বা দোষে সমিতার মনটা কিভাবে তৈরি হয়ে উঠেছে তা জানেন? কোনারকে সেই বালিয়াড়ির ধারে রহস্যজনক পদচিহ্নের কথাই এবার বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে আরও কয়েকটা কথা জানানো দরকার মনে করে নিজেকে সামলে নির্মল ও তাদের শত্রুতার কথাটা তুলে ধরলাম। বললাম, ওইটুকু মেয়ের মন কীভাবে বিষিয়ে উঠছে তা আপনি বুঝতে পারছেন? ওই বয়সে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা, এমনকি বিয়ে হওয়াটাও অসম্ভব ছিল না। নির্মলের সঙ্গে সমিতার বিয়ে? তার চেয়ে সমিতার জলে ডুবে মরাই ভালো। কেন? নির্মল এমন কি অপাত্র? সে কি সাংঘাতিক কিছু? আপনার সঙ্গে পার্টনারশিপের কারবার ভেঙে দিতে চায় না, এই তার অপরাধ? ওই তার অপরাধ? ও কত বড় শয়তানি মতলবে ফিরছে আপনি কি বুঝবেন? একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টাই করুন না। না, বুঝতে আপনি পারবেন না। তবু একটা দুটো নিয়ে ভাবতে পারেন। যেমন অত জায়গা থাকতে এই পুরীতে এসে বিএনআর হোটেলে এসে উঠেছে কেন? আপনি কতদিন আগে আপনার কটেজ বুক করেছেন? সে তো কলকাতা থাকতেই মাস দুয়েক আগে। আপনারা তো তা জানেন। তা জানে। আর এখানে নির্মলের পরিচয় জানবার পর
আমি গোপনে হোটেলের রেজিস্টার চেক করেছি। নির্মল 6 মাস আগে এই সময়ের জন্য হোটেলের কামরা বুক করেছে। ওই বরঞ্চ ভাবতে পারে যে আপনি কোনো মতলব নিয়ে ওর ওপর নজর রাখতেই এখানে এসে উঠেছেন। অপ্রত্যাশিত এই খবরে একটু বিস্মিত হয়ে আদমজি চুপি করে রইলেন। নির্মলকে যদি আপনি অপাত্র বলেই মনে করেন, তবে তার সঙ্গে সমিতার বিয়ের কথা মনে ঠাঁই দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু সমিতাকে আপনি যে কুসংস্কারে আচ্ছন্ন করে থাকতে দিয়েছেন, তাতে তার যে কি ক্ষতি হচ্ছে তা কি জানেন? সমিতা হয়তো খানিকটা সাইকিক, আর তার উপর এইসব কুসংস্কারের প্রভাব সে কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। সমিতাকে সাইকিক কেন বলছেন? হঠাৎ এই সময় পরাশর এসে আমার কামরায় ঢুকলো। সে কি, তুমি কখন এলে? এই খানিকক্ষণ আগেই এসেছি। পরাশর আমার পাশেই সোফাটার উপর বসে বলল, সবচেয়ে যা জরুরি ছিল সেটা সেরেই তোমার কামরায় এলাম। ঠিক সময়ে এসেছি মনে হচ্ছে। আদমজিকে এই মুহূর্তে বালিয়াড়ির ভুতুরে পায়ের ছাপের কথা বলা দরকার ছিল। তোমার কথাগুলো বেশ সোজা, কিন্তু তবুও কোথাও যেন একটা হেয়ালি চাপা পড়ে আছে মনে হচ্ছে। চাপা হেয়ালিটা তাহলে খুলেই দিই। বালিয়াড়ির ভুতুরে পায়ের ছাপের রহস্যের মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে গেছে? হ্যাঁ, শুধু বালিয়াড়ির ভূতের নয়, কোনারকের ক্যাম্পের সেই ঘুমের ওষুধের আর গরুর গাড়ির উধাও হয়ে যাওয়ারও। ভুতুরে পায়ের ছাপটা কিসের, কার? যার পায়ের ছাপ তাকে হোটেলের লবিতেই বসিয়ে রেখে এসেছি। একা অবশ্য নয়, গেলেই দেখতে পাবো। আসুন আদমজি। বেশ একটু হতভম্ব হয়ে আদমজির সঙ্গে পরাশরের কথা মতো উঠতে যাচ্ছিলাম, কিন্তু করিডোরে যেন কার পায়ের শব্দ পেলাম। পর মুহূর্তেই আসতে পারি বলে যে দরজায় এসে দাঁড়ালো, সেই সময় সে এই ঘরে আসবে বলে ভাবতে পারিনি। আগন্তুক নির্মল কাজারিয়া। গলার স্বর ও মুখ অত্যন্ত ভার ভার। তার হাতে কি একটা লেফাফা গোছের। রসকসীন গলায় মুখস্থ পড়ার মতো সে বলে গেল, আপনাকে আপনার কেবিনে খুঁজতে গিয়েছিলাম। সেখানে শুনলাম আপনি মিস্টার ভদ্রের সঙ্গে তার কামরায় এসেছেন, তাই এখানে এসে আপনাকে বিরক্ত করতে হলো, মাফ করবেন। একটু থেমে টেবিলের ওপর লেফাফাটা রেখে দিয়ে সে আবার তেমনই নীরস কণ্ঠে বলে চলল, এই নিন, কোম্পানির পার্টনারশিপ ভেঙে দিতে রাজি হওয়ার চিঠিতে আমি নিজে থেকেই সই করে আপনাকে দিয়ে গেলাম। আর কোনোদিনও আমার জন্য আপনাকে জ্বালাতন হতে হবে না। কথাগুলো বলেই গটগট করে নির্মল দরজা দিয়ে বেরিয়ে গেল। এক মুহূর্ত কেমন যেন হতভম্ব হয়ে বসে থাকলো আদিমজি। তারপর সোফা থেকে উঠে পড়ে ডাকলেন, নির্মল, নির্মল শোনো। আর কোথায় নির্মল? আমি তাড়াতাড়ি করিডোরে বেরিয়ে এসেও তাকে দেখতে পেলাম না। আদিমজি মনে হয় ব্যাপারটায় দারুণ একটা খাঁ খেয়ে ভেঙে পড়েছেন। পরাশর তাকে উৎসাহ দেবার জন্য বলল, চলুন আদমজি, সেই কোনারকের রহস্যের কিনারার সব কিছুতে যারা মূল, তাদের লবিতে বসিয়ে রেখে এসেছি যে। আমি আর গিয়ে কি করব? অপরাধীদের ধরেছেন যখন, তাদের যা ব্যবস্থা করবার করুন। তেমন তেমন বোঝেন তো পুলিশে দিন। পুলিশে দেব? পুলিশে দেওয়া একটু শক্ত হবে বোধহয়। কিন্তু আপনি হঠাৎ এত ভেঙে পড়লেন কেন? নির্মল কাজারিয়া আপনি যা চেয়েছিলেন তাই তো করে গেল। পার্টনারশিপ ভেঙে দেওয়াই তো আপনি চেয়েছিলেন। তা দিতে রাজি হচ্ছিল না বলেই তো আপনার ওর ওপর রাগ। হ্যাঁ, দোষ আমারই। আমি সত্যিই অবুঝ আহাম্মক। শুধু নিজের একটা ভীমরতি বয়সের জেদের জন্যে অমন একটা ছেলেকে হারালাম। এ যে বড় মজার ব্যাপার দেখছি আদমজি। খানিক আগে যে আপনার চক্ষুশীল ছিল, তার সঙ্গে ছাড়াছাড়ি আপনি দারুণ লোকসান বলে মনে করছেন। লোকসান তো নিশ্চয়ই। অমন ছেলে কটা পাওয়া যায়? কতবার মিটমাট করে ওকে কাছে ডেকে নেব ভেবেও মানের দায়ে আর বুড়ো বয়সের গোতে তা পারিনি। আর নিজের মেয়ের মনটাও তাই এমনভাবে অন্যায় বিষিয়ে দিয়েছেন। নির্মলের সঙ্গে বোঝাপড়ার এখনও কোনো উপায় থাকলে আপনি বোধহয় খুশি হতেন আদমজি, তাই না? হতাম, কিন্তু তার উপায় কই? চলুন লবিতেই যাই। হ্যাঁ চলুন। আমি শুধু দেখছি সমিতার বুদ্ধি আপনার চেয়ে অনেক পাকা। কি করে বুঝলেন বলুন তো? বুঝলাম, সমিতা বরাবর নির্মলকে ঠিক চিনেছে, আর আপনাদের মিথ্যে ঝগড়া যাতে মিটে যায় তার প্রাণপণ চেষ্টা করে আসছে বলে। সমিতা মিটমাটের চেষ্টা করেছে? হ্যাঁ, সেই তো করেছে। এই পুরীতে আসা, কোনারকে যাওয়া, সব কিছুর সেই তো আপনাকে দিয়ে আয়োজন করিয়েছে। এই জন্যই। কি বলছেন তার মানেই তো কিছু বুঝতে পারছি না। চলুন, মানেটা চাক্ষুষ দেখেই বুঝবেন।
পরাশর আমাদের আগেই সিঁড়ি দিয়ে নেমে গেল। নিচে নেমে লবিতে মানেটা চাক্ষুষ দেখলাম, সেই সঙ্গে কোণারক রহস্যের মূলধারতেরও। 2-1। নিচের লবির এক কোণে নির্মল, আর তার পাশে সমিতা মাথা নিচু করে বসে আছে। আমাদের সঙ্গে আদিমজিকে দেখে দুজনেই লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে উঠল। আদিমজি কাছে আসবার পরই নির্মল নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে বলল, আমাকে মাফ করুন চাচাজি। সমিতাও তখন আদিমজির পায়ের ধুলো নিয়ে উঠে দাঁড়িয়েছে, বলল, আমাকেও মাফ করুন পিতাজি। আদিমজি তখন নির্মলকে পিঠ চাপড়ে আদর করছেন। অবাক হয়ে একবার নির্মল আর একবার মেয়ের দিকে ফিরে বললেন, এতে মাপ কড়াকড়ির কি হয়েছে? আমি আপনার সঙ্গে চালাকি করেছি চাচাজি। বলল নির্মল। আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছি পিতাজি, বলল সমিতা। তাদের হয়ে ব্যাপারটা পরাশরই ব্যাখ্যা করে দিল। এই হলো কোণারকের বালিয়াড়ির ভূত। তবে বালির ওপর দাগটা ওর নয়, একটা বানানো কাঠের পায়ের। আগের দিনই ওখানে ছাপগুলো এইভাবে দিয়ে রেখে এসেছিল। অল্প ভিজে আটমিহি বালি বলে ছাপগুলো একদিনে নষ্ট হয়নি। পরের দিন যেন সদ্য কেউ ফেলেছে বলে মনে হয়েছে। আর ওইটাই ছিল কারসাজি। আর তাতে সাহায্য দরকার হয়েছে সমিতার মতো যোগ্য অ্যাসিস্ট্যান্টের। সমিতা যেন তৎক্ষণাৎ কাকে ওই ঢিবির আড়ালে সরে যেতে দেখেছে বলে রহস্যটাকে অলৌকিক করে তুলেছে। একটা লোককে দেখা গেল, তার পায়ের দাগও পাওয়া গেল ঢিবির আড়ালে। লোকটা তাহলে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল কি করে? এইসব ভেবেই যাতে আমরা ভয় পাই, তার জন্যই এত আয়োজন। গরুর গাড়ি হঠাৎ উল্টো দিকে বিনা গাড়োয়ানে নিজে নিজে চলে যাওয়াও তাই। সে কাজও এই নির্মলের। আমাদের অন্য চাকর, চেনাজানা রাঁধুনি আর তার জোগাড়দার নেওয়া হয়েছিল বাইরে থেকে। নির্মল দাড়িগোফ রেখে ময়লা কাপড় জামার জোগাড়ে সেজে রাঁধুনির সঙ্গে আমাদের ক্যাম্পে থাকে। কুকের সঙ্গে আগে থাকতেই তার ব্যবস্থা ছিল। ঘুমের ওষুধ সে রাত্রে খাবারে নয়, খাবার জলে সেই মিশিয়েছিল অতি সামান্যই। কলকাতায় জলের স্যাম্পেল নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে আমি জেনেছি। কিন্তু সারাদিন খেটে খুঁটে যারা ক্লান্ত, তাদের ওই সামান্যতেই কাজ হয়েছে। তখন যারা বেহুশ হয়ে ঘুমোচ্ছে, তখন নির্মল গাড়ি জুতে উল্টো দিকে চালিয়েছে। গাড়ি ছাড়বার আগে সমিতা তার সঙ্গে দেখা করতে গেছিল, তাই সমস্ত ব্যাপারটা ঠিক জানে না। কিছু কিছু আন্দাজ করে। সে সমিতার জন্য উদ্বিগ্ন হয়ে যখন তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে, তখন তুমি কৃত্তিবাস গিয়ে তাকে দেখো। আমি তার আগেই গরুর গাড়ির আওয়াজ পেয়ে নিঃশব্দে বেরিয়ে সমিতার নির্মলকে কথা বলতেই দেখে আসি। নির্মল ফেরবার সময় আমাদের সঙ্গেই আসে, কিন্তু পুরীর কাছাকাছি এসে আগের বন্দোবস্ত মতো রাঁধুনির সঙ্গে ঝগড়ার ছল করে চলে যায়। এখানে এসে সে কৃত্তিবাসের সঙ্গে মিছিমিছি গগলস কুড়িয়ে পাওয়ার নাম করে ভাব করে অনেক কথা তাকে জানায়। সমিতার সঙ্গে একটা দারুণ ঝগড়ার অভিনয়ও করে। পরাশর একটু থামতে আদিমজি খুশি মুখে বললেন, এত সব করেছে কেন? সমিতার উপর কোনো অপদেবতার কোপ আছে মনে করে আমি যাতে ভয় পাই তাই? হ্যাঁ, ছেলে মানুষই মতলবটা ছিল ওই রকম। এইরকম আর একটা দুটো অলৌকিক ঘটনার পর সমিতা যেন অপদেবতার ভর হয়ে বিছানে নিয়ে প্রলেপ বকবে। আর সেই প্রলাপে অপদেবতা যেন আপনাকে ভুল ধারণা ছেড়ে নির্মলের সঙ্গে সব ঝগড়া মিটিয়ে ফেলতে আদেশ দেবে। আদিমজির সঙ্গে আমরা সবাই হেসে উঠলাম। সমিতা লজ্জা পেয়ে অভিমান ভরে বলল, আমার বুদ্ধি কম তা আমি কি করব? আমি তো ভালোভাবেই করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি ঠিক করেছো বেটি। যাক, অপদেবতার হুকুম পর্যন্ত অপেক্ষা করবার দরকার হয়নি এই ভাগ্যে। মিস্টার বর্মাই তার আগে সব সমস্যা মিটিয়ে দিয়েছেন, তাই তাকে বহুত বহুত শুক্রিয়া। আমি কি অপদেবতার ধন্যবাদগুলোই পেলাম? পরাশরের কথায় আমরা সবাই আবার হেসে উঠলাম।